নমস্কার, শুরু করছি মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়, বাংলা বাজারের মতামতে আপনাদের স্বাগত। আজকের বিষয় উই ওয়ান্ট জাস্টিস। কে দেবে জাস্টিস? ও দয়াল বিচার করো। না, আমি সেই গানের কথা বলছি না, অসহায় বহু মানুষের কথা বলছি, যাদের কাছে শেষমেশ আকাশের দিকে হাত তুলে সেই অদৃশ্য কারোর কাছে ফরিয়াদ জানানো ছাড়া আর তো কোনো অন্য উপায় ছিল না। কিন্তু আজ তো আইন আছে, বিচারালয় আছে, সংবিধান আছে, আমরা ন্যায় চাইতেই পারি। কিন্তু সেই অবস্থা কি খুব একটা বদলেছে? একটা সময়ের পরে মানুষ হতাশ, সেই একই প্রার্থনা, ও দয়াল বিচার কর। যে ন্যায়ের জন্য গত 17-18টা দিন মানুষ রাস্তায়, সে যেই হোক না কেন, তৃণমূলই হোক, বাম হোক, আলট্রা লেফট থেকে আলট্রা রাইট, বিজেপি, সবাই অন্তত মুখে তো জাস্টিস চাইছে। তাদের কাছে জাস্টিসের আলাদা আলাদা মানে হতেই পারে, কিন্তু তারা নিজেদের মতন করে জাস্টিস চাইছে। সরকারে যিনি বসে আছেন তিনিও জাস্টিস চাইছেন, সর্বোচ্চ ন্যায়ালয় জাস্টিস চাইছে, পুলিশ থেকে সিবিআই সবাই সেই জাস্টিস প্রক্রিয়ার অঙ্গ। তাহলে আটকাচ্ছেটাকে কোথায়? বাধা জাস্টিস পেতে এক বিরাট সংখ্যক মানুষের মনে হয়েছে যে ন্যায় পাওয়া যাচ্ছে না। জাস্টিস মানে ইংরেজিতে যেটা জাস্টিস, তা একই সঙ্গে ন্যায় এবং দণ্ড। মানুষ মনে করছে যে ন্যায় পাওয়া যাচ্ছে না, পথে বেশ কিছু সমস্যা আছে। ন্যায় যারা দেবেন বলছেন তাদের মধ্যে অনেকের মধ্যেই অন্যায় আছে। আর এই মনে হওয়ার থেকেই তো এত আন্দোলন, এত মানুষের ক্ষোভ, রাগ, চিৎকার। এই সেদিন যিনি বলছিলেন আমি চিৎকার করতে পারি না রে, আমি কুলকুল করে বয়ে যেতে চাই, তিনি গড়ে তোলো ব্যারিকেড বলে পথে। সেইখানে এসে গোটা রাজ্য সমাজ প্রায় আড়াআড়ি এক বিভাজনের চেহারা নিয়েছে। খুব কম মানুষজন আছেন যারা এখনো কোনো পক্ষ নেননি। খুব কম মানুষ আছেন যারা মনে করেন যে তাদের আর কিছুমাত্র জানার আর কোনো অবকাশও আছে। সবাই ডেফিনিট, প্রায় সবাই তাদের এক সিদ্ধান্তে এসে পৌঁছে গেছেন। অন্য কথাটা শুনলেই খ্যাঁক করে উঠছেন। সেই ছবিতে জাস্টিসটা কোথায়? একদলের জাস্টিস হলো মমতার পদত্যাগ, ব্যাস, আর অন্য কিচ্ছু না। তাদের ন্যায় এনে দিতে পারেন বলেই মনে করেন না। অন্যদিকে সবটাই এক গভীর চক্রান্ত মমতা সরকারের বিরুদ্ধে। অতএব জাস্টিস মানে আর যাই হোক, সরকারের গায়ে হাত না যেন পড়ে। কিন্তু এই দুটোই দল বলছেন, দুটো দলই রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলছেন। আচ্ছা, কেউ যদি বুঝেই ফেলে কি হয়েছে, কারা করেছে, কে দোষী, কাকে শাস্তি দেওয়া উচিত, তাহলে তিনি ন্যায় চাইবেন কেন? তিনি তো ন্যায় করে ফেলেছেন, তিনি এবারে শাস্তি চাইছেন, শাস্তি চাইবেন, পানিশমেন্ট। জাস্টিসের শেষের প্রক্রিয়া, দফা 1, দাবি 1, হাসিনার পদত্যাগ। মানুন না মানুন এই স্লোগানে দম আছে। এই স্লোগান যারা দিচ্ছিলেন তারা ন্যায় প্রক্রিয়ার সাহায্য তো নেননি। বলেননি যে বিচার করো, বলেননি যে সিবিআই বিচার করুক, পুলিশ বিচার করুক, ন্যায়ালয় বিচার চাননি, কোনো যুক্তিতর্কে যাননি। হাসিনা সরকার জনবিরোধী, তারা নির্বাচন পর্যন্ত নিজেদের ইচ্ছে মতন করিয়েছে, তারা পুলিশ দিয়ে রাষ্ট্র চালায়, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। কাজেই এখানে তারা ন্যায় বিচার ইত্যাদি দাবি করছিলেন না, তারা পরিষ্কার পরিণতি চাইছিলেন, শাস্তি চাইছিলেন। এখনো তাদের দাবি ভারত থেকে হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়া হোক, ওনাদের হাতে তুলে দেওয়া হোক, কান ধরে উঠবোস করাবেন। এখানে দাবিটা ঠিক কি? আমাদের এখানে মহিলা ডাক্তার, আমাদের তিলোত্তমার ধর্ষণ আর হত্যার বিচার, দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, নাকি মমতার পদত্যাগ? এই কনফিউশন কেন? কারণ মমতা নিজেই এবং আমাদের পলিটিক্যাল সিস্টেম। কারণ এর আগে বহুবার এক মৃত্যু, এক হত্যা, এক ধর্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ তো চেয়েছেন। অপেক্ষা করেছেন কি? পুলিশ ধরেছে, তদন্ত হোক, বিচার হোক, বিচারে যদি পাওয়া যায় যে দোষীর সঙ্গে সরকারের মাথাদের যোগসাজশ আছে, তাহলে তার পদত্যাগ দাবি করাই যায়। কিন্তু তেমনটা আগে হয়েছে কি? মমতাই কি করেছেন?
তিনি একলা কেন, কেউ কি করেছে? নরেন্দ্র মোদী বলেছিলেন এই বোবা সরকারের এক মুহূর্ত আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, আমরা এসে নির্ভয়ার বিচার করব। না, করেননি। তিনিও তখন দাবি করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পদত্যাগ চাই। একজন ধর্ষিতা হয়েছেন বাসে, তার জন্য প্রধানমন্ত্রী পদত্যাগ চেয়েছেন, আমরাও চেয়েছি। রিজওয়ানুরের হত্যা বা আত্মহত্যা, শেষ পর্যন্ত যে আত্মহত্যাই প্রমাণিত হয়েছে, পদত্যাগ চাওয়া হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য। আমরা হাথরাসের সময় যোগীর পদত্যাগ চেয়েছি। বদলাপুরের ঘটনায় উদ্ধব, শিবসেনা, এনসিপি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন। আমরা মণিপুর গণহত্যা, গুজরাট দাঙ্গা, এমনকি নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবির সঙ্গে এই দাবিকে গুলিয়ে ফেলতে রাজি নই। সেগুলো অনেক বড় একটা গণ আন্দোলন, সেগুলো এক সরকারের নীতি, দৃষ্টিভঙ্গি, পলিসি নিয়ে আন্দোলন, সেখানে পদত্যাগ আলাদা বিষয়। কিন্তু একটা ধর্ষণ, একটা হত্যা, একটা খুন, একটা মলেস্টেশন, একটা আত্মহত্যা, আর তারপরেই সরকারের পদত্যাগ, এর দাবি যারা আগে করেছিলেন তারা ভাবুন, যারা এখন করছেন তারাও ভাবুন। কারণ এই সমাজে আর একটা ধর্ষণ বা আর একটা গণধর্ষণ বা হত্যা ঘটতে খুব বেশি সময় তো লাগে না। জেনেই তো ফেলেছেন ইতিমধ্যেই, মানে যেদিন তিলোত্তমা ধর্ষিতা হয়েছিলেন সেদিন থেকে আজ অবধি এই 19 দিনের প্রতিটা দিনে গড়ে 90 জন করে মহিলা ধর্ষিতা হয়েছেন। এবং নিশ্চয়ই বেশ কিছু ধর্ষণের ঘটনা পুলিশ পর্যন্ত, মিডিয়া পর্যন্ত পৌঁছয়নি, কিন্তু তার মধ্যেও আরজি করের ধর্ষণ আর হত্যা এক অন্য মাত্রা নিয়েছে। সারা রাজ্যের মানুষ এই ঘটনা নিয়ে উদ্বেল এবং আড়াআড়িভাবে বিভাজিত। আসুন সেই কারণগুলো দেখি যেখান থেকে এই ধর্ষণ আর হত্যা নিয়ে মানুষের আবেগ সুনামির মতো আছড়ে পড়ছে শহরের রাজপথে। প্রথম ঘটনা, একজন ডাক্তার ধর্ষিতা, তাও আবার নিজের কর্মস্থলে। কিন্তু এর আগে কি কর্মস্থলে, নিজের বাড়ি, কি পাড়ায়, কি স্কুলে ধর্ষিতা হননি কেউ? হয়েছেন। কিন্তু এরকম আবেগ তো আগে তৈরি হয়নি। ধর্ষণ আর হত্যা এটা জানতে এক হাসপাতাল কর্তৃপক্ষের কত সময় লাগতে পারে? যেখানে ডাক্তারের ছড়াছড়ি সেখানে এটা 2 মিনিটের ব্যাপার। কিন্তু ওই হাসপাতাল থেকেই একজন মৃতার বাবা মাকে জানালেন যে আপনারা আসুন, আপনাদের মেয়ে আত্মহত্যা করেছেন। হ্যাঁ, মৃতার বাবা মা ঠিক এটাই বলেছেন। তারা বলেছিলেন পুলিশ বলেছে, পরে জানা গেল পুলিশ নয়, একজন স্বাস্থ্যকর্মীকে এটা বলতে দেওয়া হয়েছিল, তিনি বলে থাকতে পারেন। মানে যাকে দেওয়া হয়েছিল এই দায়িত্ব তিনি বলেছেন। ওদিকে তিনি বলছেন আমি বলিনি, মৃতার বাবা মা বলছেন হ্যাঁ বলেছেন। কিন্তু এই খবর দেওয়ার মানে, এই যে খবর দেওয়া হলো, ভিকটিমের বাড়িতে খবর দেওয়ার যদি একটা পদ্ধতি থাকতো, মানে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে, কল রেকর্ড থাকতে হবে, এরকম থাকলে এই সন্দেহের অবকাশ থাকতো না। কিন্তু এই আত্মহত্যা করেছে, এইখান থেকে বেশ বড় সড়ো একটা গন্ডগোল শুরু হলো। এইখান থেকে দুধারের লজিকগুলো বা বলা যাক বক্তব্যগুলো আমরা দেখি, কারণ খানিকটা পরে গিয়ে বোঝা যাবে যে লজিক গেছে গড়ের মাঠে ঘাস খেতে। সাত সকালে রাস্তায় ঘাটে, হোটেলে, স্টেশনে নয়, নিজের কর্মস্থলে ধর্ষিতা খুন হয়েছেন এক ডাক্তার। তার বন্ধুরা ঢুকছেন সেই কনফারেন্স রুমে। কাছাকাছি যারা ছিলেন ডাক্তারবাবুরা বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক পদেও আছেন, তারাও এসে হাজির সেই কনফারেন্স রুমে। পুলিশও এসেছে, তারাও ঢুকেছেন ওই কনফারেন্স রুমেই। আপনার আবাসন বা আপনার স্কুলে বা আপনার অফিসে খুন হলে যা যা হবে, চোখ বুঝে ভাবুন, যা যা হবে হুবহু তাই হয়েছে। কিন্তু পুলিশ নাকি ওই মৃতদেহ থেকে 40 ফিট পর্যন্ত কর্ডন করেছিলেন। তার বাইরে 11 ফিটের একটা ভিডিও বাইরে এসে গেছে। বাবা মা বলছেন কর্ডন ছিল না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যখন ইনকোয়েস্ট রিপোর্ট, সুরত হালের রিপোর্ট অন্তত তৈরি হচ্ছে, সেই সময়ে যে ভিডিওগ্রাফি হয়েছে সেখানে কর্ডন আছে। কিন্তু আর এক দলের বক্তব্য হলো ওখানে খুনই হয়নি, খুন করে ওখানে দেহ ফেলে দিয়ে যাওয়া হয়েছে। কেন? যদি খুন অন্য জায়গাতেই করা হয়ে থাকে, যদি এক বিরাট দুর্নীতি চক্রের খবর এই মেয়েটি জেনে ফেলার জন্য তাকে অন্য কোথাও খুন করা হয়, তাহলে তার দেহ এই কনফারেন্সে রেখে দেওয়া হবে কেন? মনীষা মুখার্জির মতো গায়েব করে দিতে পারত। কেউ বলবেন আসলে তাকে মেরে ওই সঞ্জয়কে পাঠিয়ে ধর্ষণ করিয়ে ব্যাপারটাকে একটা স্রেফ ধর্ষণ আর খুনের মোড়ক দেবার চেষ্টা করা হয়েছিল। বড্ড খাটনির ব্যাপার হয়ে গেল না?
আর এখনো পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট বলছে মেয়েটিকে ধর্ষণ করার পরেই খুন করা হয়েছে। আর এই তথ্যের আর একটা লুজ পয়েন্ট হলো সিসিটিভি। সেখানে তো ধরা পড়ে যাবে, যেমন ধরা পড়েছে ওই সঞ্জয় রায়, তাকে দেখা যাচ্ছে। এবারে ওই ভিডিওটা যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু লোকজন আছেন, পুলিশও আছে, কলকাতা পুলিশ থেকে 40 ফিটের একটা কর্ডনিংয়ের তথ্য দেওয়া হয়েছে। তা যদি থাকেও, তাহলেও যে সেমিনার হলে মেয়েটি ধর্ষিতা আর খুন হলো তার মধ্যে অত লোক কেন? অবশ্যই পুলিশের গাফিলতি, কিন্তু এটাও ঠিক যে ওই 40 ফিটের কর্ডনিং ছিল, কিন্তু কর্ডনিং না করে যদি সেমিনার রুমটাকেই স্যানিটাইজ করা হতো, সেটা করা উচিত ছিল। কিন্তু না করার ফলে কি কি হতে পারে? কেন প্লেস অফ অকারেন্স, অকুস্থলের জায়গাটাকে ঘিরে দেওয়া হয়? হত্যা বা ধর্ষণ হলে রক্ত, হাতের পায়ের ছাপ, দেহের লোম বা চুল, সিগারেট বা অন্য কোনো রাসায়নিকের গুঁড়ো ইত্যাদি পাওয়ার জন্যই তো এটা করা হয়। এবারে ওই 40 ফিট যদি কর্ডন না থাকে, তাহলে কি এগুলো পাওয়া সম্ভব নয়? আর যদি পেয়েই থাকে, তাহলে পুলিশ পেয়েছে, সিবিআই পেয়েছে, কি পেয়েছে, কি পেয়েছে, কি পায়নি আমরা কেউ জানি না। তর্ক হচ্ছে ওটা নিয়ে। এবারে মৃতদেহের ইনকোয়েস্ট এবং পোস্টমর্টেম। কদিন আগেই যিনি শ্রেষ্ঠ হাসপাতালের পুরস্কার নিতে উঠেছেন, একদিন আগে পর্যন্ত যার নামে মিডিয়াতে কোথাও এক উঁচু খারাপ কথা দেখাতে পারবেন না। ডিপার্টমেন্টে কি হয়েছে জানা নেই, কিন্তু মিডিয়াতে নেই, পাবলিক পারসেপশনে নেই, সাধারণভাবে কোথাও নেই এই খবর যে ওই সন্দীপ সে একজন ভিলেন। এই হত্যার আগে আরজিকর হাসপাতালে পোস্টমর্টেম হয় না, বা এই হাসপাতালে পোস্টমর্টেম নিয়ে বিরাট কোনো স্ক্যামের কথা আমরা শুনিনি। তাহলে এই হাসপাতালের এক ডাক্তার ধর্ষিতা এবং খুন হলেন, তার পোস্টমর্টেম খামোখা অন্য আর একটা হাসপাতালে করা হবে কেন? যে হাসপাতালে আছেন সেখানেই হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই হাসপাতালের মাথাদের হাত থাকলে সত্যিই তো পোস্টমর্টেম পাল্টে যেতে পারে। তাহলে এরকম এক আইন দরকার, যে যে হাসপাতালে বা প্রতিষ্ঠানে ধর্ষণ বা হত্যা হলো সেখানে এই পোস্টমর্টেম করা যাবে না। কিন্তু এখনো সেরকম কোনো আইন নেই। আইনটা যেটা আছে সেটা হচ্ছে তার ভিডিওগ্রাফি করতে হবে সমস্ত, এবং সাক্ষী রাখতে হবে। ছিলেন, সাক্ষীও আছে, ভিডিওগ্রাফিও হয়েছে। কিন্তু আমরা তাই নিয়ে অনায়াসে নিজেদের মতামত দিচ্ছি, এবং ভাগাভাগি মতামত, আড়াআড়ি ভাগাভাগি মতামত। ওদিকে দেহ পৌঁছে গেছে সোদপুরের বাড়িতে, এরকম এক ধর্ষণ হত্যা, পুলিশ শ্মশানে খবর দিয়েছে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন। সব ক্ষেত্রেই করে থাকে। নেহাত বেওয়ারিশ না হলে এখনো এই ধরনের এক তরুণী ডাক্তার ছাত্রীর ধর্ষণ হত্যার পরে এই সামান্য অনুরোধ কি বা আলাদা? তাতে কি আছে? উপস্থিত ছিলেন স্থানীয় এমএলএ, থাকারই তো কথা, না থাকলেই বরঞ্চ প্রশ্ন তোলা উচিত। এবারে শ্মশান থেকে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় তা নেবার সময় কে সই করেছেন? খুব স্বাভাবিকভাবেই মা বাবা নন। আপনার পাড়ায় এরকমটা হলে আপনি হাজির থাকবেন না? থাকলে বলবেন না মাসিমাকে বাড়ি নিয়ে যাও, আমি সার্টিফিকেটটা নিয়ে আসছি? স্বাভাবিক ব্যাপার। পাড়ার সেরকম কেউ যিনি সমব্যথী হয়ে এসেছিলেন, এর মধ্যেও রহস্য খোঁজা শুরু হয়ে গেছে। এরপর পোস্টমর্টেমের রিপোর্ট নিয়ে অজস্র গুজব, অজস্র মিথ্যে কথা, আর একবার কোনো একটা জায়গাতে সংশয় দেখা গেলে কাঁড়ি কাঁড়ি সংশয় জন্ম নেয়, বহু কনস্পিরেসি থিওরির জন্ম হতে থাকে, এখানেও নিতে শুরু করলো। আর পোস্টমর্টেম শেষ হয়ে দেহ পুড়ে যাবার পর থেকে সন্দীপ ঘোষকে নিয়ে নানান কথা উঠতে শুরু করলো। উনি চোর, উনি এই সব সঞ্জয় ইত্যাদির প্রশ্রয় দেন। এবারে উনি ক্যামেরার সামনে এসে নিজের পদত্যাগের কথা ঘোষণা করে দিলেন। মানে সন্দীপ ঘোষ চ্যাপ্টারটা শেষ আমরা মনে করেছি। ওদিকে মুখ্যমন্ত্রী প্রথম দিনে ফোন করেছিলেন মা বাবাকে, তিনি 12 তারিখে গেলেন তাদের বাড়িতে। বেরিয়ে এসে যে গুরুত্বপূর্ণ কথাটা বললেন, মানে যেটা জানানোর জন্য কথা বলা, সেটা হলো রবিবারের মধ্যে তদন্ত শেষ না করতে পারলে তদন্তের দায় যাবে সিবিআই এর হাতে। একজন মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন। কেন বলছেন? পুলিশ কর্তারা তাকে ডেফিনিট এই খবরটা দিয়েছেন যে হ্যাঁ সব হয়ে গেছে, ধরা হয়ে গেছে, সমস্ত রহস্য শেষ, আমরা বার করে ফেলেছি কে করেছে কি ইত্যাদি, আপনি বলতে পারেন, 7 দিনের মধ্যে আমরা আপনাকে দিয়ে দেবো। এমনি ওটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি।
কিন্তু এখানেই যদি থেমে যেতেন হতো। এইবারে তিনি যা বললেন তার জন্য আফসোস করতে হবে বহুদিন। তিনি বললেন ওই যে সন্দীপ, ওকে আমরা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে সরিয়ে দিচ্ছি। এটাই ছিল ঘটনাটার টার্নিং পয়েন্ট। এতদিন বিষয়টা ছিল ধর্ষণ, খুন আর আরজি করের দুর্নীতি। এবার তার সঙ্গে জুড়ে গেল সরকার, শাসক দল, মুখ্যমন্ত্রী নিজে। এরপর থেকে ঘটনা খুব তাড়াতাড়ি এক বিরাট ষড়যন্ত্র হয়ে উঠল। এই প্রাইজ ট্রান্সফার পোস্টিং যে আসলে এক ধর্ষণ, খুন আর দুর্নীতিকে আড়াল করতে, তা নিয়ে বেশিরভাগ মানুষের এক সম্মতি তৈরি হলো। তারা এবারে জাস্টিস চাইতে শুরু করলেন, আসলে শাস্তি চাইছেন। তার মানে এই জায়গাটাতে এসে মানুষ যাবতীয় রহস্য উন্মোচন করেই এক দোষীকে চিহ্নিত করেছেন, আর যাবতীয় যুক্তি তার বিরুদ্ধে তৈরি হচ্ছে। সুনামির মতো আছড়ে পড়ছে সেসব যুক্তি, এবং আসছে কোথা থেকে? মুরলীধর লেনের বিজেপির দপ্তর থেকে, আলিমুদ্দিন থেকে, অধীর চৌধুরীর মাথা থেকে। সেখানে যে কিছুই হচ্ছে না তা নয়, কিন্তু অভিযোগের এক বিরাট অংশ আসতে শুরু করেছে সমাজ থেকে। এক অরাজনৈতিক সামাজিক স্পেস তৈরি হয়েছে। তাদের কেউ বাম, কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ বা তেমন কোনো দলেই নেই, কিন্তু তারা আগের বহু বিষয় হজম করেছেন, বহু আবোল তাবোল বকা শুনেছেন, এবারে রুখে দাঁড়িয়েছেন। রাজনৈতিক কোনো শক্তিকে পাত্তা না দিয়ে এক সামাজিক কণ্ঠস্বর জেগে উঠেছে বহুদিন পরে। এর উদাহরণ স্মরণকালের মধ্যে নেই তা বলবো না, এরকমটা আমরা তো দেখেইছিলাম। ওই অপারেশন সূর্যোদয়ের পরের দিন মানুষের প্লাবন নেমেছিল রাজপথে। কিন্তু সেদিনের সেই বিরোধিতার ফসল কাটার জন্য তৈরি ছিলেন মমতা, তৃণমূল দল। আর সেদিনে সেটা ছিল পেটের ভাত নিয়ে সংশয় তৈরি করেছিল একটা গরিব কৃষকদের মধ্যে। এটা সম্ভ্রমের লড়াই, ওটা ছিল পেটের লড়াই। এখনো পেট সবাইকে ছাপিয়ে কথা বলে, সেদিনও বলেছিল। এবারের এই সামাজিক কণ্ঠস্বর কিছুটা এলিট, সোশ্যাল মাধ্যম নির্ভর, আর এদের আন্দোলনকে অ্যাবজর্ব করতে পারবে এমন কোনো রাজনৈতিক সংগঠন উপস্থিত নেই। বামেরা বিচ্ছিন্ন, বিজেপির কোনো সংগঠন নেই। ভোট আর সংগঠন দুটো আলাদা জিনিস। কিন্তু এটা গড়ে উঠেছিল, এক বিরাট মোমেন্টাম তৈরি হয়েছিল 14 তারিখেই। তিনটে জিনিস সেই মোমেন্টামটাকে কেড়ে নিল। বিষয়টা আদালতে চলে গেল, কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে চলে গেল। অর্থাৎ যাকে আঙুল তুলে বলা যেত তার হাত থেকে আরেকজনের কাছে গেল, যেখানে আঙুল তুললে আর কারুর দিকেই যায় না। সামাজিক কণ্ঠস্বরে বিভাজন সেই মুহূর্তেই হয়ে গেল। তাহলে জাস্টিস দেবে কে? সিবিআই। এরপর সর্বোচ্চ আদালত 2 নম্বর, এরপর সর্বোচ্চ আদালত নিজে থেকেই দায়িত্ব নিল। তাদের দেখরেখেই নাকি হবে সিবিআই তদন্ত। সোশ্যাল ভয়েস, এক ধর্ষণ, খুনই শুধু নয়, নারীত্বের অবমাননার সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে সেই সামাজিক কণ্ঠস্বরের এক অংশ এবারে অপেক্ষা করতে রাজি। ঠিক আছে, সুপ্রিম কোর্ট জাস্টিস দেবেন জাস্টিস চন্দ্রচূড়। 3 নম্বর, শুভেন্দুর সাফ কথা, মমতার পদত্যাগ চাই, বকলমে এক নবান্ন অভিযান আর দলের ডাকে বাংলা বন্ধ। সামাজিক কণ্ঠস্বরকে রাজনীতির আঙিনাতে নিয়ে এসে আছাড় মারল। শুভেন্দুও চান হয় আমি নয় তুমি, মমতাও রাজি সেই বিজেপি আর তৃণমূলের বাইনারিতে। সেখানেই ঢুকে যাচ্ছে গোটা বিষয়টা। কি করবেন বামেরা? তারাও অতএব তাদের রাজনৈতিক স্পেস নেবার জন্যই উঠে পড়ে নেমেছেন। নামাটাও স্বাভাবিক। সামাজিক সেই কণ্ঠস্বর ক্রমশ তার তীব্রতা হারাচ্ছে। মানুষ দ্রুত ন্যায় চাইছিলেন, অথচ ঘটনার 4 দিন পরে আমরা যা যা জেনেছিলাম তার থেকে 1 ইঞ্চি বেশি ইনফরমেশন আমাদের কাছে নেই। আমি গুজবের আর কনস্পিরেসি থিওরির কথা বলছি না, একেবারে হার্ড ফ্যাক্ট ইনফরমেশন, তথ্যের কথা বলছি। আর থাকবেই বা কি করে? মামলা তো সিবিআই এর হাতে। এই সুযোগে এই বাংলাতেই কদিন আগে কাগজের প্রথম পাতা দখল করা সন্দেশখালির কথা সবাইকে একটু মনে করিয়ে দিই। এই বছরের 11ই এপ্রিল সিবিআই একটা ইমেল আইডির কথা জানিয়েছিল। বলেছিল নিজের পরিচয় গোপন রেখে এই আইডিতে মেল করে অভিযোগ জানান সন্দেশখালিতে যে মহিলাদের ওপরে নির্যাতন হয়েছে সেই ব্যাপারে। বেশ কিছু ইমেল এসেছিল নিশ্চয়ই। তার ভিত্তিতে 5 জন এবং আরও অজানা কয়েকজনের বিরুদ্ধে
আননোন আদার্স বলে যেরকম করে হয়, এফআইআর করেছিল সিবিআই। নির্বাচনের বাজারে হট কেক এসব খবর ছিল। সন্দেশখালিতে একটা অস্থায়ী সিবিআই অফিসও তৈরি হয়েছিল। 4 মাস কেটে গেছে। সন্দেশখালি সেই মহিলাদের ওপরে নির্যাতনের মামলার চার্জশিটও পেশ হয়নি, ট্রায়াল ইত্যাদি তো অনেক দূরে। আর মিডিয়া ভুলে মেরে দিয়েছে। নতুন খেলা শুরু তো। কাজেই সিবিআই এর ওপরে মানুষের ভরসা থাকার কথা নয়। এখন মূলত তৃণমূল, বিজেপি আর বাম কংগ্রেসের রাজনৈতিক দাবি দেওয়া আর আন্দোলনের মধ্যেই চলে গেছে আমাদের তিলোত্তমা। আরও কিছুদিন পরে সম্ভবত নির্বাচনের স্লোগান হয়তো একটা জলজলে পোস্টার হয়েই থেকে যাবে, এক ধর্ষিতা নারী, ধর্ষণের পরে যাকে খুনও করা হয়েছে। ঠিক এইখান থেকেই ব্যাক টু স্কোয়ার, একটা আইনি লড়াই, এভিডেন্স, টেকনিক্যালিটিস, সওয়াল জবাব। সেদিন তার সঙ্গে আর যাই থাকুক, এই সামাজিক কণ্ঠস্বর থাকবে না। আজ বলছি, মিলিয়ে নেবেন। উদাহরণ চাই, কদিন আগেও রেজাউনের মামলা উঠেছিল। রেজাউন আদালতে নিজের এই মামলা উঠেছিল। নিজের বুকে হাত দিয়ে বলুন তো কজন সেই খবরটা পড়েছেন? রেজানুরের মা কিশোর জাহান, কজনের তার নামটা মনে আছে? কার চুল এলোমেলো, কি বা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে, হাওয়া বয় সনসন, তারারা কাঁপে। ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।